ঘড়ির কাঁটায় ঠিক রাত ৯টা মানেই সময় নিউজরুম লাইভের শুরুতেই আজ যে গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে এসআইআর বিচারকদের লজিক্যাল যাচাইয়ে জেলা বিচারকরাই সুপ্রিম নির্দেশে বিচারকদের জুডিশিয়াল অফিসার নিয়োগ। আরো ডিটেইল এ বিষয়ে আপডেট নেব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, হাইকোর্টের প্রধান বিচারপতি এবং কমিশন বৈঠকে কি সিদ্ধান্ত হলো? সোমবার থেকেই তাহলে কাজ শুরু হয়ে যাচ্ছে বিচারকদের। দেখো, প্রথমেই জানাবো যে আজ রাত 12টা পর্যন্ত অভিযোগ নিষ্পত্তি চলছে। আজ রাত 12টার পর যে সংখ্যাটা পড়ে থাকবে অভিযোগ নিষ্পত্তির জন্য, অর্থাৎ যে সংখ্যাটার সঙ্গে একমত হতে পারলেন না ইআরও এইআরওদের সঙ্গে মাইক্রো অবজারভার ও রোল অবজারভাররা, সেই সংখ্যাটারই নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা। ফলত কত সংখ্যক অভিযোগ নিষ্পত্তি জুডিশিয়াল অফিসারদের করতে হবে সেটা আজ রাত 12টার পর স্পষ্ট হবে। সেই কারণেই আগামীকাল দুপুর 12টার মধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে নির্বাচন কমিশন পুরো তালিকা পাঠিয়ে দেবে যে কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করতে হবে বিভিন্ন জেলার জুডিশিয়াল অফিসারদের। এই সংখ্যা আগামীকাল দুপুর 12টার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে প্রায় ৪৫ লক্ষের কাছাকাছি যে সংখ্যা এখনো পর্যন্ত দুপক্ষই, অর্থাৎ মাইক্রো অবজারভার রোল অবজারভারদের সঙ্গে এইআরওরা একমত হতে পারলো না, এই ৪৫ লক্ষ অভিযোগ নিষ্পত্তি করতে হবে জুডিশিয়াল অফিসারদের। সোমবার থেকেই কাজ শুরুর চেষ্টা চলছে, প্রধান বিচারপতির তরফেও চেষ্টা চলছে। কমিশন সূত্রে খবর যে সোমবার থেকেই যাতে কাজ শুরু করা যায়, এই নির্বাচন কমিশনও সেটা চাইছে। আগামীকালকের মধ্যে সেটা আরও স্পষ্ট হয়ে যাবে যে সোমবার থেকেই শুরু হচ্ছে নাকি। 294টি বিধানসভার জন্য 294টি অভিযোগ নিষ্পত্তি কেন্দ্র হবে। এই অভিযোগ নিষ্পত্তি কেন্দ্রগুলি কোথায় হবে তা ঠিক করবেন সংশ্লিষ্ট জেলাশাসকরা। আগামীকালকের মধ্যে ঠিক করেই তা প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেবেন জেলাশাসকরা কমিশন মারফত, বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই 294টি বিধানসভা কেন্দ্রে যাতে একজন করে জুডিশিয়াল অফিসার পাওয়া যায় সেই প্রস্তাব কমিশনের তরফে রাখা হয়েছে এবং সেই চেষ্টাই চলছে যাতে 294টি বিধানসভার জন্যই একজন করে পাওয়া যায়। প্রত্যেক জুডিশিয়াল অফিসারদের জন্য একটা করে লগ ইন আইডি থাকবে। তাদের জন্য, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের জন্য পৃথকভাবে নির্বাচন কমিশন পোর্টাল তৈরি করছে। এই পোর্টালে বুথ ভিত্তিক যে অভিযোগের নিষ্পত্তিগুলি করতে হবে তার বিস্তারিত তথ্য থাকবে এবং সেখানে গিয়ে জুডিশিয়াল অফিসার যিনি দায়িত্বে থাকবেন এই নিষ্পত্তি করার জন্য, তিনি যখন তার লগ ইন আইডি দিয়ে দেখবেন সেখানে মাইক্রো অবজারভারদের ওই নথি নিয়ে বা ওই অভিযোগ নিয়ে কি পর্যবেক্ষণ রয়েছে, রোল অবজারভারের কি পর্যবেক্ষণ রয়েছে, ইআরও বা এইআরওর কি পর্যবেক্ষণ রয়েছে সেটাও তিনি দেখতে পাবেন এবং তার সাথে তিনি তার পর্যবেক্ষণ এবং ইয়েস অর নো, অর্থাৎ এই অভিযোগ নিষ্পত্তিটি তিনি এই অভিযোগ নিষ্পত্তি অর্থাৎ তিনি বৈধ ভোটার কি বৈধ ভোটার নন, ইয়েস অর নো এটি তিনি সাবমিট করে দেবেন পোর্টালে, সঙ্গে সঙ্গে সেই অভিযোগ নিষ্পত্তি হয়ে গেল। এইভাবেই পোর্টালটি তৈরি করা হচ্ছে। সোমবার থেকেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই পোর্টালটি কাজ করা শুরু করবে এবং সেই কারণেই সোমবার থেকে চেষ্টা চলছে যাতে এই অভিযোগ নিষ্পত্তিগুলি করা যায়। এবং এই অভিযোগ নিষ্পত্তি যে কেন্দ্রগুলি হবে সেখানে কেন্দ্রের ভেতরে এবং কেন্দ্রের বাইরে সিসিটিভি থাকবে, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা থাকবে। আজকের বৈঠকে রাজ্য পুলিশের ডিজি ছিলেন, তাকেও স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে কোথায় কত সংখ্যক পুলিশ থাকবে সেটা স্থানীয়, অর্থাৎ বিভিন্ন জেলার পুলিশের যারা এসপি রয়েছেন, সিপি রয়েছেন, তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কিন্তু আজকে রাজ্য পুলিশের ডিজিকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে পর্যাপ্ত নিরাপত্তা থাকে। সার্বিকভাবে এবং কাল থেকেই নথি যাচাই রুম রেখে বিচারকদের সোমবার থেকে তো কাজ শুরু হয়ে যাবে এবং যে কাজ করতে হবে সেগুলো সোমরাজ জানাচ্ছিলেন। সোমরাজের কাছে আরো একবার যাব। সোমরাজ, জুডিশিয়াল অফিসাররা তারা তো এই কাজগুলো করবে, তুমি এতক্ষণ ইন ডিটেল বলছিলে যে তাদের কি কাজ করতে হবে এবং এই কাজের জন্য জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল হচ্ছে। দেখো, একদমই, যেহেতু জুডিশিয়াল অফিসারদের কাজ করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে এখন তাদের আগামী 7 থেকে 10 দিন এই কাজটাই করতে হবে। সেই কারণে এবং তাকে মাথায় রেখেই কলকাতা হাইকোর্টের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এই আপাতত তাদের ছুটি বাতিল করা হয়েছে। যেহেতু তারা এসআইআর এর এই কাজটি করবেন তাই আপাতত তাদের ছুটি বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই সেই নির্দেশিকা জারি করা হয়েছে এবং তোমাকে
জানিয়ে রাখি, আগামীকাল থেকেই জেলায় জেলায় জুডিশিয়াল অফিসাররা পৌঁছে যাবেন এবং পৌঁছে তারা দায়িত্ব নিতে শুরু করবেন। এবং এই যে গোটা কাজটাই হবে, সেখানে মাইক্রো অবজারভাররা তাদের সহযোগিতা করবে। এই মাইক্রো অবজারভারদের মধ্যে থেকে 50% থাকবে জাতীয় নির্বাচন কমিশনের নিয়োগ করা মাইক্রো অবজারভার, আর 50% থাকবে রাজ্যের তরফে নিয়োগ করা মাইক্রো অবজারভার, যে নামের তালিকা ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে। তাই গোটা প্রক্রিয়াটাই এইভাবে পরিচালনা করা হবে। কমিশনের তরফে চেষ্টা আছে যাতে 9 তারিখের মধ্যেই এই অভিযোগগুলির নিষ্পত্তি হয়ে যায়। আবারও বলছি, কমিশনের তরফে চেষ্টা হচ্ছে যাতে আগামী 9 মার্চের মধ্যেই এই অভিযোগের নিষ্পত্তি হয়ে যায়। যদিও আজকের বৈঠকে কোনো ডেডলাইন দেওয়া হয়নি কমিশনের তরফে, কিন্তু কমিশনের তরফে চেষ্টা যে 9 তারিখের মধ্যেই গোটা অভিযোগগুলি নিষ্পত্তি হয়ে যায়, তাহলে তাদের পক্ষে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে দেওয়া সম্ভব হবে। অবশ্যই আমাদের নজর থাকবে সোমরাজ। ভাষা দিবসে এসআইআর নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। বাংলার ভোটারদের অধিকার থেকে বাদ দেওয়ার চেষ্টা। এত কিসের তাড়াহুড়ো? গায়ের জোরে বাংলাকে দখল করা যাবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এত কিসের তাড়াহুড়ো? বাংলার লোকেদের ভোটার অধিকার থেকে বাদ দেয়া, সংস্কৃতি থেকে বাদ দেয়া, ভাষার সম্মান থেকে বাদ দেয়া। আপনারা কি চান বাংলাটা চলে যাবে? আপনারা কি চান বাংলাটাকে গায়ের জোরে দখল করবেন? আপনারা কি মনে করেন বাংলার মানুষের অধিকার কেড়ে নেবেন? বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনের জন্ম হতো না, বাংলা না থাকলে নবজাগরণ হতো না, বাংলা না থাকলে সামাজিক সংস্কার হতো না, বাংলা না থাকলে সতীদাহ প্রথা রোধ হতো না। আমার ওদের দেখে মনে হয় বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। বাংলাকে জোর করে দখল করতে হবে, জবরদস্তি বুলডোজ করতে হবে। এটা হচ্ছে না, হবে না। মানুষকে ভালোবাসতে শিখুন। ভোটাধিকার হলো গণতন্ত্রের স্বাধীনতা। দীর্ঘ লড়াইয়ের পরে বিশ্বে প্রথম নিউজিল্যান্ডে ভোটাধিকার পেয়েছিলেন মহিলারা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন চলছে। অনেকেরই আশঙ্কা, এই এসআইআর এর পরে ভোটাধিকার থাকবে কিনা। এই পরিস্থিতিতে এসআইআর এর লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছেন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নজিরবিহীন। ঘরেও লড়াই, বাইরেও লড়াই, মহিলাদের অস্তিত্ব রক্ষার লড়াই। একসময় ভোট দেওয়ার জন্যও লড়েছিলেন মহিলারা। বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বিশ্বে প্রথম 1893 সাল নাগাদ নিউজিল্যান্ডে ভোটাধিকার পান মহিলারা। সে ছিল এক লড়াই। এত বছর পরেও ভোটাধিকার রক্ষার লড়াই চলছে। লড়ছেন এক মহিলা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের মতে এই লড়াই নজিরবিহীন, নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তনের হাওয়া কিন্তু মহিলাদের আন্দোলনের মাধ্যমে এসছে। সেটা মহিলাদের ভোটাধিকারের কথা হতে পারে। রোটারি ইন্টারন্যাশনালের যদি আপনি আন্দোলন দেখেন, তার মধ্যেও কিন্তু মহিলাদেরকে ইনক্লুড করার একটা বড় আন্দোলন। সেই আন্দোলন থেকে একটা বিশ্বমাপের পরিবর্তন হওয়া। এই সিচুয়েশনটা মহিলারা যে সবসময়ই জননী রূপে পশ্চিমবঙ্গ এবং সমাজকে একটা নতুন পথ দেখায়, সেটা মাতঙ্গিনী হাজরা থেকে মমতা ব্যানার্জি দিনে দিনে আমাদের কাছে প্রকাশ করছে। পশ্চিমবঙ্গে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা করেই থেমে থাকেননি। গত 4 ফেব্রুয়ারি নজিরবিহীন দৃশ্য দেখে সারা দেশ। ভারতের ইতিহাসে প্রথম কোন মুখ্যমন্ত্রী সওয়াল করেন সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই শুক্রবার বেনজির নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অফিসাররা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথিসহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। দুটো কনস্টিটিউশনাল ফাংশনারিজরা তাদের ডিউটিসগুলো ঠিক মতো যে লিমিট করা আছে কনস্টিটিউশনে, সেই মতো তারা এগোতে পারছে না, এবং এগোতে পারছে না বলে সাফারেন্স হয়ে যাচ্ছে ইলেক্টোরেট। সেইটা তো সুপ্রিম কোর্ট অ্যাজ এ জুডিশিয়ারি, দেখুন আমাদের এখানে আইনটাই হচ্ছে জুডিশিয়ারিকে হস্তক্ষেপ করতে হয় যখন দি আদার অর্গানস ফেল টু পারফর্ম দেয়ার স্ট্যাচুটরি অ্যান্ড কনস্টিটিউশনাল ফাংশন।
অনেকেই মনে করছেন নির্বাচন কমিশন সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠান, সেই কমিশনের কাজ বিচার বিভাগকে খতিয়ে দেখতে বলা হয়েছে। তাই সুপ্রিম কোর্টের এই নির্দেশ বেনজির। আজ ৭৬ বছর আগের তৈরি প্রতিষ্ঠান, যা স্বীকৃত পেয়েছে সংবিধানের ৩২৪ নম্বর ধারায়, সেই সাংবিধানিক সংকট গণতন্ত্রে আজকে ৭৬ বছর বয়সে প্রকট হলো এবং গণতন্ত্র তার সাবালকত্ব প্রমাণে ব্যর্থ হলো আংশিকভাবে, যেখানে বিচার ব্যবস্থাকে তার একটা গভীর উদ্বেগ প্রকাশ করতে হলো। যে কাজগুলো এক্সিকিউটিভদের করার কথা, তাদের উপরে সুপ্রিম কোর্ট আস্থা রাখতে পারছেন না। ডিস্ট্রিক্ট জুডিশিয়ারির যে অফিসাররা, জুডিশিয়াল অফিসারদের, তাদেরকে আজকে আহ্বান করতে হচ্ছে, অনুরোধ করতে হচ্ছে যে আপনারা এই প্রসেসটার মধ্যে যুক্ত হন। এটা তো ভারতবর্ষের স্বাধীনতার পরে আমরা, মানে এই আইনটা প্রণয়নের পরে আমরা এরকম কোনো পরিস্থিতি হয়েছে বলে জানি না। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। এক বাঙালির হাত ধরে স্বাধীনতার পরে ভোট কি 1951 সালে তা জেনেছিল দেশ। এত বছর পেরিয়ে যাওয়ার পর 2026-এ ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আরেক বাঙালি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছেন, যে মামলায় নজিরবিহীন নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের কাজ খতিয়ে দেখবে বিচার বিভাগ। নিউজ 18 বাংলা। আর এবার সিইওর বিরুদ্ধে সরব অভিষেক। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ, ইআরওরা কাজের অগ্রগতি দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন, পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি রয়েছে এক্স্যাক্টলি সেই পোস্টে, আরো ডিটেল জানাতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, 3টে পয়েন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন এবং তিনি যেগুলো তুলে ধরেছেন তার সপক্ষে বেশ কতগুলো টেক্সট তিনি এদিনকে পোস্ট করেছেন। তবে মূলত তার যেটা অভিযোগ, সেটা হচ্ছে যে 9 ফেব্রুয়ারি 2026-এ সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আদেশ দেওয়া হচ্ছিল, তার অভিযোগ যে সেই আদেশ মান্যতা পাচ্ছে না। চূড়ান্ত সিদ্ধান্ত যেখানে শুধুমাত্র ইআরওদের নেওয়ার কথা, তারা সেটা গ্রহণ করতে পারছেন না। এবং কেন তিনি বলছেন তার সপক্ষে সেই টেক্সটগুলোকে তিনি দিয়েছেন তার এক্স হ্যান্ডেল পোস্টে। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে নির্বাচন কমিশনের যে নিজস্ব সিদ্ধান্ত ছিল, সেখানেও বলা হয়েছিল যে প্রত্যেকটা বিধানসভা নির্বাচন ক্ষেত্রে ইআরও দেখবেন যাতে কোনো যোগ্য নাগরিক বা ভোটার যেন বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তিকে যাতে অন্তর্ভুক্ত না করা হয় তা নিশ্চিত করতে হবে তাদেরকে, এবং তা নিশ্চিত করতে না পারলে তার জন্য তারাই দায়ী থাকবেন। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়েও যে নিয়মগুলো পালন করা দরকার, সেই পালনগুলো তারা কোনোভাবেই পালন করে উঠতে পারছেন না। কোথাও একটা বাধা তৈরি করা হচ্ছে, এই সংক্রান্ত অভিযোগই মূলত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ। ভাষা দিবসের অনুষ্ঠানে বাঙালি জাত্যাভিমানের শান, মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, স্বৈরাচারীদের বিরুদ্ধে জান কবুল। আগে বাংলাকে ভালোবাসুন, তারপরে বাংলাকে অসম্মান করবেন। জোট বাঁধুন, তৈরি হন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। জান দিতে তৈরি আছি, জীবন দেব না। বাংলা বললেই বাংলাদেশি সন্দেহ, বাংলার বাইরে বাঙালিদের হেনস্থা, এই সব অভিযোগে বেশ কয়েকদিন ধরেই সরব তৃণমূল। এবার ভাষা দিবসের অনুষ্ঠান থেকে জাত্যাভিমানের শান মমতা বন্দ্যোপাধ্যায়ের, চড়ালেন সুর। 21 মানে শুধু ভাষা নয়, 21 মানে মানবিকতা, 21 মানে সর্বভাষার সংহতির এক দর্পণ। সব ভাষাকে সম্মান জানাই আমরা। সব ভাষার উপরেও যদি কোনোদিন কোনো আঘাত আসে, যে কোনো ভাষার উপর, আমরা কিন্তু রুখে দাঁড়াবো। কিন্তু দয়া করে আমাদের ভাষাটাকে অসম্মান করবেন না। আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি বাংলা ভাষায় কথা বললে তার পেছনে একটা অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে দিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। আমাদের অস্মিতাকে অসম্মান করতে হবে? আমাদের ভাষায় কথা বলা কি অপরাধ? স্বাধীনতা আন্দোলনে তারা ফাঁসির মঞ্চে গেছেন, তার 90% বাংলার লোক। কখনো বিদ্যাসাগরকে অসম্মান করেন, কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করেন, কখনো রামকৃষ্ণ পরমহংসদেবকে অসম্মান করেন, কখনো স্বামীজিকে অসম্মান করেন, কখনো নেতাজিকে অসম্মান করেন, কখনো বাংলার মাটিতে অসম্মান করেন। আর সেই বাংলায় সব এজেন্সি দিয়ে গায়ের জোরে সব করায়ত্ত করতে চান। গায়ের জোরে আর যাই করুন, মনে রাখবেন
আম গাছে কখনো আমড়া হয় না, আর পেয়ারা গাছে কখনো বাবলার কাটা হয় না। আগে বাংলাকে ভালোবাসুন, তারপরে বাংলাকে অসম্মান করবেন। জোট বাঁধুন, তৈরি হন। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে জান দিতে তৈরি আছি, জীবন দেব না। দেশটা তো ভারতবর্ষ। এই দেশে আমার এখানেও 1 কোটি 1.5 কোটি লোক কাজ করেন বাইরের। কই, তাদের তো আমরা ভাই বোনের মতো সম্মান করি। তাহলে আমাদের লোকেরা কি অপরাধ করলো যে আজকে তাদের উপরে সন্ত্রাস চালাতে হবে, বুলডোজার চালাতে হবে, আমাদের অস্মিতাকে অসম্মান করতে হবে? আমাদের ভাষায় কথা বলা কি অপরাধ? আমাদের ভাষাকে দখল করার চেষ্টা করা হবে, বাংলার মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হবে। আমরা তো কারো অধিকার কারার পক্ষে নই, আমরা গণতন্ত্রের পক্ষে। আর যারা অত্যাচার করছেন একটা পার্টিকুলার বিধর্মী কিছু লোকজন, বাংলা বিদ্বেষী। আগের বার সাহিত্য একাডেমি দিল্লির, যেটা আমার একটা বই সিলেক্ট হয়েছিল, তাই বাংলাকে বাদ দিয়েছিল। আমি ওদের কোনো উপহার পাওয়ার জন্য লালায়িত নই। এবছরও আপনারা বাংলাকে দেননি। কেন দেননি? বাংলায় সাহিত্যিক নেই, বাংলায় সাংস্কৃতিক মনোনীত লোক নেই, বাংলা কবিতা লেখে না, বাংলা গান রচনা করে না, বাংলায় সংস্কৃতি প্রবণ মানুষ নেই, বাংলায় চলচ্চিত্র নেই। বাংলাকে এত অসম্মান কেন করেন? মনে রাখবেন, 21 মানেই সংগ্রাম, আর 21 মানে অঙ্গীকার। জান দেব তবু মান দেব না, মানব না বাংলার অসম্মান। নিউজ 18 বাংলা। আচ্ছা, এসআইআর ক্ষতে কি সিএ প্রলেপ? মতুয়াদের ক্ষোভ থামাতে কি দাওয়াই সিএ? তাই কি ভোটের আগে রাজ্যে সিএ কার্যকর করতে কেন্দ্র তৎপর? কারণ গেজেট নোটিফিকেশন করে এম্পাওয়ার্ড কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিকত্ব দেওয়া বা খারিজের সিদ্ধান্ত নেবে এই কমিটি। কিন্তু মতুয়াদের অনেকেরই প্রশ্ন, নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনের সময় থাকবে তো? সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে সিএ এর মাধ্যমে দ্রুত নাগরিকত্ব দিতে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রক। গেজেট নোটিফিকেশন করে গঠন করা হলো এম্পাওয়ার্ড কমিটি। পশ্চিমবঙ্গের কমিটির নেতৃত্বে রাজ্যের জনগণনা বাস্তবায়নের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। কমিটি সদস্য হিসেবে থাকবেন আইবির ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মনোনীত আধিকারিক, পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক, পোস্টাল ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকও থাকবেন কমিটিতে। এই কমিটির বৈঠকে যোগ দেবেন স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। আবেদনকারীদের পরিচয় খতিয়ে দেখবে বিশেষ কমিটি। নাগরিকত্ব দেওয়া অথবা আবেদন খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিজেপির বড় ভরসা মতুয়াদের ভোট। সেই মতুয়াদেরই অনেকে এসআইআর নিয়ে চিন্তায়। ভোটার লিস্টে নাম উঠবে কিনা এ নিয়ে উদ্বেগে তৈরি হয়েছে ক্ষোভ। কারণ এসআইআর এ উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা থেকে সবথেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। উত্তর 24 পরগনায় বাদ পড়েছে 1,88,746 জনের নাম, নদিয়ায় 1,06,98। এই দুই জেলাতেই মতুয়া ভোটারের সংখ্যা বেশি। হ্যাঁ, আশঙ্কা তো করছি, আশঙ্কা তো করবো যে মতুয়া সমাজে তাদের যদি বাদ যায় সেটা তো সমর্থন কখনো করব না। এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নাগরিকত্ব দেওয়ার এত তড়িঘড়ি পরিকল্পনা কেন? এতদিন তারা কোথায় ছিল? এবং বিভিন্ন জায়গায় নাগরিকত্বের নাম করে এই যে টাকা তোলা হচ্ছে আমাদের সাধারণ মতুয়াদের কাছ থেকে, আমরা এই যে এখন কি এই যে তড়িঘড়ি শুরু করেছে কেন্দ্রীয় সরকার, এটাকে শুধুমাত্র আগামীতে মতুয়াদের ভোট নিয়ে ভোট বৈতরণী পার করবে সেই কারণের জন্যই? আমরা তো সবসময় চাই দ্রুততার সাথে যারা আবেদন করেছেন সিএতে সেগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হোক। এবং একটি কথা পরিষ্কারভাবে বলে রাখি, হিন্দু যারা বা হিন্দু সহ মুসলিম ব্যতীত বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে এই দেশে এসছেন তাদের নিরাপত্তার দায়িত্ব ভারত সরকারের, কেন্দ্রের সরকারের। এই এসআইআর বলা হয়েছিল 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়া, কিন্তু মাঝখান থেকে যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে তার মধ্যে 24 লক্ষ মৃত আর প্রায় 22 লক্ষের বেশি মানুষ
তারা হচ্ছেন যারা ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি, এবং এই সংখ্যাটা 90% মতুয়া সম্প্রদায়ের মানুষ। তারপরে এরা এত বছর বিজেপিকে ভোট দিয়েছে, আজকে সেই বিজেপি এসে এদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। আর আজকে এই তালিকা প্রমাণ করলো সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। সেটা কার্যত দেখা গেল আমরা সঠিক ছিলাম। নিউজ 18 বাংলা। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী 2 দফায় মোট 480 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। 1 মার্চ এবং 10 মার্চ এই প্রথম ভোট ঘোষণার আগে রাজ্যে এত সংখ্যক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি বাহিনী মোতায়েন করতে হবে। এর মধ্যে 1 মার্চ 240 কোম্পানি এবং 10 মার্চ 240 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এটা ইসিআই থেকে হয়েছে, এটা আজকে খবর পেয়েছি আমি। এই কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে বাট দেখা যাক, এটা তো এখানে লেখা আছে কি ডিজি সঙ্গে কথা করবে, স্টেট যে অবজার্ভার আছে ওনার সঙ্গে কথা করবে, সবাই সঙ্গে কথা করবে, অর্ডার মধ্যে লেখা আছে। রাজ্যে এসআইআর এর শুনানি শেষ হয়েছে। এই শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। জানা গিয়েছে কমিশনের আশঙ্কা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে অশান্তি হতে পারে। সেই মতো তারা বেশ কিছু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেছে। এই ধরনের স্পর্শকাতর এলাকাতেই ভোট ঘোষণার আগেই মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যের কোন কোন স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে বৈঠক হতে চলেছে। যে বৈঠকে চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের কোন কোন এলাকা স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করছে জাতীয় নির্বাচন কমিশন। 26শে ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এভাবে বিধানসভা ভোট ঘোষণার আগে 2016 সালে রাজ্যে বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তার সংখ্যায় এত বেশি ছিল না। নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতি নেওয়া, সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নিক। কিন্তু নির্বাচন কমিশন বাহিনী পাঠালে হবে না, বাহিনী সক্রিয় থাকে। এখানে তো পুলিশ বাহিনীকে অন্য রাস্তায় নিয়ে যায়, যেখানে ঝামেলা হয় তার উল্টো দিকে নিয়ে চলে যায়। এতে তো কোনো লাভ হবে না। বাহিনীর সংখ্যা, বাহিনীর উপস্থিতি নয়, বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। গতবার প্রায় 950 কোম্পানি বাহিনী এসেছিল। পারলে রাশিয়া ইউক্রেনের বাহিনী আনবে, পারলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী আনাবে। দিনের শেষে বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। যে বাংলার মানুষ দেখছে বিজেপির বঞ্চনা, বিজেপির অত্যাচার, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামক অসভ্যতা, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার। 10.5 কোটি বাঙালি যখন ভোট দিতে যাবে, ভোটের লাইনে এই হয়রানিগুলোর লাইন বাঙালি ভুলবে না। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এসআইআর সংঘাতের মধ্যেই এক মঞ্চে মমতা অনন্ত। ভাষা দিবসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি সাংসদ। এসআইআর নিয়ে কেন্দ্র কমিশনকে লাগাতার নিশানা অনন্ত মহারাজের। বারবার এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন রাজবংশী নেতা। অনন্ত মহারাজের হাতে বঙ্গবিভূষণ সম্মান মুখ্যমন্ত্রীর। 26-এর ভোটের আগে কি কোচবিহারের নয়া সমীকরণ? যখন তারপরে ডোমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়েছি, তখন থেকে আমরা আজ পর্যন্ত লাঞ্ছনা, বঞ্চনা, তিরস্কারের শিকার হয়েছি, সব কিছু হারিয়েছি। বিজেপি সংসদ হলে কি হলো? সারা ভারতবর্ষের জন্য বলবো না, আমাদের মানুষের জন্য বলবো না, কিন্তু কিছু করছে না তো। ভারতবর্ষে যত মুখ্যমন্ত্রী আছে সবার সঙ্গে আমি। আপনার উপস্থিতি নিয়ে প্রশ্ন হচ্ছে, আপনি বোধহয় শীঘ্রই জয়েন করবেন। জীবন জোয়ারের জল সমুদ্রের ছায়া, ভোলে না কখনো মন তৃষ্ণার কায়া। ফুটিল গগনে ফুল মৃদু তলে বাস, সূর্যবিহীন প্রকাশ নাহি অবকাশ। কর্ম যাহা করিয়াছ তুচ্ছ গান ভাবি, সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পাবি। হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না রাজবংশীরা। অনন্ত মহারাজকে নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর। রাজ্যসভার সতীর্থ সম্মানিত হলে খুশির খবর। অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান নিয়ে মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। রাজবংশীরা হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না, এটা রাজবংশী সমাজের হয়ে আমি বলতে পারি। কারণ তারা এমন কোনো কাজ করবেন না আগামী নির্বাচনে যাতে হিন্দুদের ক্ষতি হয়, সামগ্রিকভাবে হিন্দুদের ক্ষতি হয়। অতএব রাজবংশীদের নিয়ে আপনাদের চিন্তা না করলেই ভালো। উনি যেটা করছেন, কি করেছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার। অনন্ত মহারাজ আমার সহকর্মী, আমার সতীর্থ। আমরা একই সঙ্গে রাজ্যসভায় পাশাপাশি বসে, তা আমার সতীর্থ যদি সম্মানিত হন, তিনি যদি কোনো পুরস্কার পান, এর থেকে বড় আনন্দের খবর আর আমার কাছে কিছু হতে পারে না।
সিপিআইএম এর প্রতিকূল এবার অন্য প্রতীকে শনিবার জল্পনার অবসান, তৃণমূলে প্রতিকুর রহমান। প্রতীক উর এবার অন্য প্রতীকে, তৃণমূলে। পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার অস্মিতা, বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন, এবং যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠ রোধ হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। দলীয় পদ ছাড়ার কথা জানিয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে 15 ফেব্রুয়ারি চিঠি দেন প্রতীক উর রহমান। এরপরই গুঞ্জন শুরু হয় সিপিআইএম এর প্রতীক উর কি এবার প্রতীক বদলাবেন? শনিবারই জল্পনার অবসান, তৃণমূলে প্রতীক উর রহমান। 2024 লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েন প্রতীক উর। শনিবার তাঁর হাত ধরেই যোগ দিলেন তৃণমূলে। বলছে না ডিল হয়েছে, হ্যাঁ ডিল হয়েছে। বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটটাও বিজেপিকে ঢুকতে দেবো না, এইটাই ডিল হয়েছে আমার। বললো যারা তোমার মেনেছিল তুমি তাদের সঙ্গে গেছো, যারা আমাকে বলছে আমি তাদের কাছে প্রশ্ন করবো আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য, তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো। তরুণ প্রজন্মের প্রতিনিধিরা যারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসছেন তাদেরকে বলবো তৃণমূলে আসুন। আমি অন্তত সুযোগ করে দেবো আমার যতটুকু সামর্থ্য রয়েছে, এবং আমাদের দলনেত্রী বারে বারে আগামী প্রজন্মকে সরাসরি রাজনীতিতে এসে কাজ করার আহ্বান জানিয়েছে। আমি সকলকে আহ্বান করব যে আসুন, সবাই মিলেই যদি সমাজকে আরও শক্তিশালী করতে হয় এবং বিজেপির এই সাম্প্রদায়িক উস্কানি এবং বৈষম্যবাদী এবং বিভাজনের রাজনীতি থেকে যদি মুক্তি দিতে হয়, বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে ভারতবর্ষের কাছে মডেল। তৃণমূলে যোগদানের পর শনিবার প্রতীক উরকে বহিষ্কার করে সিপিআইএম। রাজ্য সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্ত প্রতীকুর রহমান শত্রু শিবিরে যোগ দেওয়ার জন্য এবং পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার জন্য তাকে আমরা বহিষ্কার করছি। দলের অভ্যন্তরে একদল ব্যক্তি আছে যারা মতাদর্শ যে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, কথা বহুবার বলেছি শোনা হয়নি, তো যখন মুখ খুলে যে কর্নার করা হয়েছে, একটা প্রতীকুর রহমানের রাজনৈতিক মৃত্যু হয়েছে, আলিমুদ্দিনের সাহেবরা যদি সেই মৃত প্রতীকুর রহমানের লাশকে পোস্টমর্টম করে তাহলে ওনারা বুঝবেন প্রতীকুর রহমানরা কেন দল ছাড়ে। এখন যে পথ বেছে নিয়েছে মার্ক্সবাদী পথ ছেড়ে, সেখানে সেই পথে যারা পথিক তাদের মতো করে সাফল্যের শিখরে উঠুক, ভালো থাকুক এই আশা করব। আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সো লেট হিম এনজয় হিজ নিউ কোম্পানি। নিউজ 18 বাংলা।